আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত 2 দিন একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। সিডনি থেকে আমার মেডিকেল কলেজের এক বড় আপা এবং ভাইজান এসেছিলেন, তাদেরও কিছুটা সময় দিয়েছি। পারিবারিক কিছু ব্যাপার ছিল, যে কারণে গত 2 দিন ইউটিউবে ঠিক সেরকম ভাবে থাকতে পারিনি। প্রথমেই হলো যে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান এবং তুরস্কের বেশ কয়েকজন আইটি অফিসার কাজ করছেন এবং আইটি অফিসার ছাড়াও আরো কিছু টেকনিক্যাল অফিসার কাজ করছেন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই আইটি অফিসার এবং টেকনিক্যাল যারা কাজ করছেন তাদেরকে বাংলাদেশ ত্যাগ করতে হবে, কারণ তারা যে কাজগুলো করছে সেটা ভারতের গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্দেহজনক। সুতরাং এটি একটি বিষয়। এরপরে আরো আলোচনা হয়েছে যে ইন্ডিয়ান প্রতিনিধি দল খুব স্পষ্ট করে বলেছে আপনারা এমন কিছু বলবেন না, শেখ হাসিনা সংক্রান্ত এমন কিছু বলবেন না যেটা আমরা একদিকে যেমন বলতে পারি না এবং যেটা শুনলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত বোধ করেন। এটা ইন্ডিয়ান প্রতিনিধি দলের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ডক্টর খলিল কিন্তু একটা কথা বলেছেন যে অনওয়ার্ডস তিনি যতটা না ঢাকায় অফিস করবেন তার চেয়ে হয়তো বেশি অফিস তাকে কাতারেই করতে হতে পারে। তার মানে এই কাতারে আরো একাধিক বৈঠক হবে, আরো একটি বৈঠক আবার হওয়ার কথা। বাংলাদেশে তুরস্কের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, এ ব্যাপারে একটা উদ্বেগ প্রকাশ করা হয়। পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশে এই যে তুরস্ককে আনা, তুরস্কের অ্যাক্টিভিটিস এর পেছনে মূল ভূমিকা পালন করেছে জামাতে ইসলামী বাংলাদেশ। এটির জন্য আসলে ইউনূস সরকারের দায় খুব একটা বেশি না, জামাতি এই প্রসেসটাকে এনহ্যান্স করেছে আর কি। আর সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে 12,621 জন অফিসার এবং সৈন্য মিলিয়ে তারা রংপুর ডিভিশন এবং শিলিগুড়ির কাছাকাছি লালমনিরহাট এই এরিয়ায় অবস্থান করছে, যেটি স্বাভাবিক সংখ্যার চাইতে অনেক বেশি বলে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এত সৈন্য সমাবেশের কারণটা কি? এবং একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত সীমান্তের যে কমন জায়গাটা আমাদের হিল ট্র্যাক্সের ওপারে, সেখানে গত 21, 23, 24, 26 এবং আজকে সকালেও এই 5 দিন ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে এবং এ পর্যন্ত মোট 11 জন নিহত হয়েছে। সো ভারত কিন্তু বাংলাদেশের সীমানা জুড়ে একটা সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে, প্লাস ওই 3 দেশের সীমান্ত এলাকায় তারা সার্জিক্যাল স্ট্রাইক করছে। বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে 3 ভাগে বিভক্ত। একটি অংশে রয়েছেন ওয়াকার, লেফটেন্যান্ট জেনারেল কামরুল, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর, আর একটা অংশের বাইরে থেকে কোঅর্ডিনেট করছেন যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার, যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন, ব্রিগেডিয়ার আজমি, এবং আরেকটি অংশ যারা মূলত প্রো 71 এবং প্রফেশনাল, যারা পেশাগতভাবে তারা কোনো এই গোলাম আজমের ছেলে গ্রুপ বলেন বা ওয়াকারের গ্রুপ না, তারা একদম পেশাদার সেনাবাহিনী হিসেবে কাজ করছে। সেটি নিয়েও সেখানে আলোচনা হয়েছে। দিল্লিতে শেখ হাসিনার কাছে ফোন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে ফোনে কোনো সাড়া মেলেনি। শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইউনূস কিংবা ডক্টর খলিল তারা আগে ঠিক করুক তারা কি চায়, কারণ তারা সকালে এক কথা বলে, দুপুরে আর এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে, রাত্রে আর এক কথা বলে, অর্থাৎ তাদের কথা এবং কাজে কোনো মিল নেই। এই অবস্থায় শেখ হাসিনা তাদের সাথে কথা বলতে আগ্রহী হননি এবং শেখ হাসিনার বার্তা ক্লিয়ার, ফার্স্ট ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। ভারতের পক্ষ থেকে খুব নরম গরম মেসেজ দেওয়া হয়েছে এবং এ পর্যায়ে এটাও বলা হয়েছে যে যদি বাংলাদেশ এই শান্তি প্রতিষ্ঠায়, জঙ্গিবাদ নিরসনে কাজ না করে, তাহলে ভারতের পক্ষ থেকে পরবর্তী অ্যাকশন নেওয়া হবে। ডক্টর খলিল এবং ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে
টেলিফোনে আলাপ হয়েছে মূলত নিরাপত্তা ইস্যু নিয়ে, এবং কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, সেই বিষয়গুলো ক্লারিফাই করা হয়েছে। সেখানে দ্বন্দ্বপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে আনা, বা আরো স্পেসিফিক্যালি বললে শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশের মিডিয়া আজকাল কি পরিমাণ বাঙ্গি চাষ করতেছে, যে যখনই যে কোনো মিটিং হোক তারা একেবারে অবধারিতভাবে মিথ্যাচার করছে। এটি সাংবাদিকতার প্রতি আসলেই খুব অপমান। এবং অনেকেই আজকাল মনে করছে যে ঢাকা আর নিরাপদ শহর নেই, তো ঢাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সেটি নিয়েই ডক্টর খলিল এবং ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যে আলোচনা হয়েছে। এবং আজকে সন্ধ্যায় অথবা কালকে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন, এর সম্ভাবনা আছে। আর ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এখন কিন্তু তার শেষ দিনগুলোতে আছে। সো ট্রেসি অ্যান্ড জ্যাকবসন নতুন করে আলাপ করবে এবং শেখ হাসিনার ফেরার ব্যাপারে আলাপ করবে, কিংবা ডক্টর খলিল ভারতিক এই আলোচনাগুলো সেটার জন্য ট্রেসির সাথে কথা বলবে, সেই অবস্থাটা নেই। বাংলাদেশের পরিস্থিতি যে বদলাচ্ছে, এই পরিবর্তনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, সেটা আমাদের পক্ষে যাক আর না যাক। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনি একটা কথা বলেছেন যে আপনি যে বিজিবির সাথে বাংলাদেশের জনগণ পাহারা দিচ্ছে সীমান্ত, এটা শুনে না রট্ট হাসি আসতেছে এবং করুণা প্রকাশ করতে ইচ্ছা করতেছে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিজেপির প্রতি রইল আমার একরাশ করুণা। এরা যে কত বড় মুনাফেক এবং পাটপার তার একটা উদাহরণ দিই। যখন 12 লক্ষ রোহিঙ্গাকে পুশ ইন করা হলো, পুশ ইন না, ঘেটিয়ে ছেটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, তখন এই মর্দে মুজাহিদ বাংলা জনগণ, বাংলাদেশের মুসলমান, বিজেপি, তখন অবশ্য বিটিআর নাম ছিল, এরা তখন কি চৌথ আসমানে চলে গিয়েছিল? আচ্ছা, তখন না হয় চৌথ আসমানে চলে গিয়েছিল, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই যে ইউনূসের আমলে 13 লাখ আর তারেক রহমানের আমলে 1 লাখ যে নাকি 50,000 আসছে, এগুলো যখন ঢুকলো তখন এই বিজেপি আর বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ, এরা তখন কোথায় ছিল? যখন রোহিঙ্গাদের পাঠিয়ে দেন নাটোরের বনলতা সেন, আপনারা তখন কোথায় ছিলেন? এদের যে হিপোক্রেসি এবং ভণ্ডামি এবং এদের যে সিলেক্টিভ মানবতা, বার্মার এই রোহিঙ্গা মুসলমানেরা হচ্ছে তারা বিদেশি এবং সন্ত্রাসী, তারা বার্মার ভাষায়, আর বাংলাদেশের ভাষায় তারা বিদেশি বার্মিজ মুসলমান, আর বার্মার ভাষায় এরা হচ্ছে সন্ত্রাসী মুসলমান, সন্ত্রাসী রোহিঙ্গা। তো এদের যখন বাংলাদেশে ঝেঁটিয়ে বিদায় করা হলো পালে পালে, দলে দলে, তখন আপনাদের এই প্রতিবাদ কোথায় ছিল? যখন জেলেদের ধরে নিয়ে যায় 150 জেলে আরাকান আর্মি, যখন এই আরাকান আর্মি মানে যারা সন্ত্রাসী ওই দেশের জঙ্গি, তারা যখন বাংলাদেশে এসে নাচে গান গাওয়া শুনে, তখন আপনারা কোথায় থাকেন? আপনাদের যত জজবা কেবল ভারতের বেলায় জেগে ওঠে, কারণটা কি? আপনি আপনার বিদেশিদের, মুসলমান বিদেশি কিন্তু মুসলমান বলে আপনি তাদের গলায় জড়িয়ে নিলেন। বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আস্তিক, নাস্তিক, মোল্লা, মিলিটারি, লামাজাহাবি, মাজাহাবি, মাজারি, অমাজারি, গজারি, ঠিক আছে, সেগুনি, এমনকি আমাদের প্রিয় গণজাগরণ মঞ্চ, সবাই তাদের ওয়েলকাম জানাইল। এমনকি আপনি যাদের নাম নিলেন শেষে মানবাধিকার কর্মী, নেতা, ক্রেতা, মানবাধিকার সংস্থা, ব্যঙ্গের ছাতার মতো আওয়ামী লীগের আমলে গিজ গিজ করতো মানবাধিকার সংস্থা, এখন একটাকেও খুঁজে পাওয়া যায় না। যখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মেরে ফেলে, একটাকেও খুঁজে পাওয়া যায় না হারিকেন দিয়ে। আচ্ছা, না পাওয়া গেল কারণ আজকে যারা ক্ষমতায়, তাদের দৃষ্টিতে আওয়ামী লীগ মুসলমান। আওয়ামী লীগ নিজেরা যত মুসলমান মনে করুক, মুসলমান প্রমাণ করার জন্য যত কথাই বলুক, যত মসজিদ বানাক, তারপরেও বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের অনেক মুসলমান, পেয়ারা পাকিস্তানি যারা মুসলমান, তাদের দৃষ্টিতে বাংলাদেশ আওয়ামী লীগ মুসলমান না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো এই যে এখন যারা বাংলাদেশের শূন্য রেখায় বা নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছে, তারা তো সবাই মুসলমান, তারা তো বাংলাদেশি। তো এই বাংলাদেশি মুসলমানদের আপনি কেন ঠেকালেন? এটা তো বাংলাদেশের সংবিধান আপনাকে অধিকার দেয় না
আপনি তো বাংলাদেশের সংবিধানকে ভায়োলেট করেছেন, আপনি ইসলামকে অবমাননা করেছেন, মুসলমানকে অবমাননা করেছেন। ইসলাম খত্রেমে, এখন মুসলমান খত্রেমে হয় না। ভারতে অবৈধভাবে প্রবেশ করা 1 থেকে 1.5 কোটি মুসলমান, তাদের আপনি নিচ্ছেন না, কিন্তু 12 কোটি অবৈধ রোহিঙ্গা তাদের আপনি নিয়েছেন। কেন? মুসলমান ভাই। আর আপনি নিজের দেশের মুসলমানদের আপনি নিচ্ছেন না। মানে কি সুন্দর হিপোক্রেসি, কি চমৎকার ভণ্ডামি, কত বড় বদমাইশি বাংলাদেশ সরকার, মুসলমান এবং মানবাধিকার সংস্থাগুলোর। কত বড় বদমাইশি এটা জামাতের, কত বড় বদমাইশি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, সবার। প্রতিবাদ নাই কারো এখন। কেন বললাম আওয়ামী লীগের কথা? কারণ আওয়ামী লীগেরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল, জায়গা দিয়েছিল। আচ্ছা, আপনি আশ্রয় দিয়েছেন, ভালো কথা, ভালো কথা, মানবিক কারণে দিয়েছেন। নিজের ভাইকে আপনি ঘরে জায়গা দিলেন না। ওই কোথাকার কোন নাই লেখেতে বিয়েছে গাই, সেভাবে হয়েছে খালাতো ভাই, তালাতো ভাই, তাদের আপনি জায়গা দিলেন। তো নিজের দেশের মানুষকে আপনি কেন নিতে চান না? এটা আমার বোধে আসছে না। তবে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসাতে, বিজেপি ক্ষমতায় আসাতে পশ্চিমবঙ্গে বোঝা গেল যে বাংলাদেশের ইসলাম প্রেম, মুসলমান প্রেমের একটা বদমাইশি। আবার বলেন যে বাংলাদেশের কেউ কেউ বলতেছে বিজেপিকে তারা ভোট দেয় না, তাই মুসলমান, ভারতীয় মুসলমানদেরকে বের করে দিচ্ছে। এটা তো ঠাড়া পড়া মিথ্যা কথা। মিথ্যার একটা লিমিটেশন থাকা উচিত। তাদের পোশাকে, তাদের ভাষায়, তাদের গায়ে রঙে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা বাংলাদেশি। আপনি রোহিঙ্গাদের নিতে পারলেন, বাংলাদেশিদের নিতে এত কষ্ট কিসের? এখন ইসলামী চেতনা জাগে না, মুসলমান ভাই ভাই চেতনা আর জাগে না। এরা নিজের লাভে এবং বিপদে পড়লে পাপকে অস্বীকার করবে। এই তো বাংলাদেশের মুসলমান। এখন এই বামপন্থীরা এখন কোথায়? এই ভণ্ড বামেরা এখন কোথায়? ভণ্ড বামেরা, যে বামেরা কথায় কথায় বিপ্লব করে, রোহিঙ্গাদের জন্য কেউ যুদ্ধ করতে চাইছে, রোহিঙ্গার জন্য কত মিছিল করলো, তারা এখন কোথায়? বামপন্থীরা এখন এদের কেন আনে না? এরা যে বাংলাদেশে কোনো সন্দেহ আছে? আচ্ছা, ধরে নেন এরা ভারতীয় মুসলমান, ধরে নেন, কথার কথা ধরে নেন। রোহিঙ্গা মুসলমানদের আপনি জায়গা দিতে পারলে ভারতীয় মুসলমান জায়গা দিবেন না কেন? কেন দিবেন না? আর বিজেপির ভোট দেয় নাই বলে, বিজেপির তারা ভোট দেয়ই না। আর এরা কি বিজেপির ভোটার? এরা বাংলাদেশি নাগরিক। বাংলাদেশের লোকজন ওই দেশে গিয়ে কাজ করে খেয়েছে, কেউ দিনমজুর, কেউ কাজের বেটি, গরিব মানুষ, বাংলাদেশের গরিব মানুষের, গরিব মানুষগুলো গেছে। আচ্ছা, আমেরিকা থেকে যখন আসছে, যাদের শেকল পরিয়ে পাঠিয়ে দিল, তখন তো আপনার মুরদে কোলাইলো না তাদের আবার ফিরতি বিমানে পাঠিয়ে দেওয়ার। আমি এই জন্যই তো বলি যে আমাদের কপাল ভালো যে আমরা ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী পেয়েছি। এদের যদি কোমরে রশি বাইন্দে বাইন্দে পাঠাই দিত ঘেটি ধরে, তাহলে কি করবেন আপনি? কেন অস্বীকার করতেছেন এই বদমাইশি? কেন? এখন ইসলাম প্রেম কোথায়? এখন মুসলমান প্রেম কোথায়? এখন বাংলাদেশের মানবাধিকার কর্মীরা কোথায়? এখন সেই গিজ ব্যাঙ্গের ছাতার মতো বাংলাদেশের দুইটা জিনিস গিজ গিজ করে ওঠে ব্যাঙ্গের ছাতার মতো। একটা হলো মাদ্রাসা, আর একটা হলো মানবাধিকার সংস্থা। এখন তো তাদের খুঁজে পাই না। এখন হাটাজারি থেকে মিছিল নিয়ে কেন সীমান্তে যায় না আর বলে না যে আমাদের মুসলমান ভাইকে আসতে দাও? এখন তো নিজের সরকারই বাধা দিচ্ছে। আর বার্মা থেকে আপনি টাইনা টাইনা আনলেন, মানে ওই যে বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের বামপন্থী এবং বাংলাদেশের মানবাধিকার সংস্থারা হইলো আমাদের জামালপুরা পাগলা, ডিমের হালি 3টাই বেছে 5টাই বেছে না, মানে নিজের বেলায় টনটনা। আমি এই ঘটনা ঘটার আগেই বলেছিলাম, বলে আসছি বছরের পর বছর, যে বাংলাদেশের 1 কোটি মানুষ ভারতে থাকে, খায় এবং তারা কামাই রোজগার করে বাংলাদেশে পাঠায়। আমার কথা সত্য প্রমাণ হয়েছে তো। এরা যদি প্রতিদিনে 1 টাকা করে পাঠায় তাহলে 1 কোটি টাকা, প্রতিদিনে 100 টাকা পাঠায় 100 কোটি টাকা, প্রতিদিন যদি 500 টাকা পাঠায় তাহলে প্রতিদিন 500 কোটি টাকা বাংলাদেশে পাঠাচ্ছে। কোন বাংলাদেশে আর কোন ভারতে থাকে যে ভারতের কথা সারাদিন এখানে চিৎকার চেঁচামেচি করে বলা হয়? ভারত তো গোমুত খাওয়ার দেশ, ভারত তো হাগে মুতের রাস্তায়। এখন বুঝছেন তো কারা হাগে মুতের রাস্তায়? আপনি আপনার চ্যানেলও বলেছি, অন্য চ্যানেলও বলেছি, আমার চ্যানেলও বলেছি, চ্যালেঞ্জ করলাম আমি, 110 কোটি হিন্দুদের মধ্যে একটা ভারতীয় হিন্দু দেখেন বাংলাদেশে এসে কাজ করে, দিনমজুর হিসেবে কাজ করে, একজনকে দেখেন, একজন আপনি খুঁজে পাবেন না। কিন্তু এরা ভারতে গিয়ে নিজেরা ওইখানে আয় রোজগার করে বাংলাদেশে পাঠায় এবং ভারতের সরকারি সুযোগ সুবিধা নেয়, সকল সুযোগ সুবিধা। আমি এর আগে বহু জায়গায় বলেছি যে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ বিনা টাকায় চিকিৎসা করে আসে ভারত থেকে, বলিনি? একটা
একটা মানুষকে দেখেছেন ভারতের পক্ষে কথা বলতে? এমনকি এই সীমান্তে যারা অসহায় ভাবে রয়েছে, দরিদ্র, একজনের মুখে ভারতের প্রশংসা শুনেছেন আপনি? শুনেছেন? এখন বাংলাদেশের সাংবাদিকেরা কেন বলে না এরা বাংলাদেশি ঢুকতে দিচ্ছে না? এখন মানবাধিকার কোথায় গেল? ওই ফেলানির মামা, খালু, ফুপা, চাচা, ভাইয়ের এখন কোথায়? যারা কথায় কথায় বলে যে বিজিবি, বিএসএফ গুলি করে মারে বাংলাদেশিদের, এখন তারা কোথায়? ভাই, তোমার ভাইরে নিয়ে আসো না কেন? তোমার গ্রামের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তোমার জেলার, তোমার দেশের মানুষ নেও না কেন? আসলেই বাংলাদেশের মুসলমান, বামপন্থী এবং মানবাধিকার কর্মী নেতাদের মিনিমাম লজ্জাবোধ নেই। এরা বেহায়ার বেহায়া, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ঘাওরা, মানে এদের হেন নেতিবাচক শব্দ নাই তাদের সাথে যুক্ত না করা না যায়। কত বড় মুনাফেক এরা! এখন জামাতের নেতা কোথায়? সবাই না লাইন ধরছিল বাংলাদেশ থেকে, ঢাকা থেকে না কক্সবাজার কি সেই বার্মার সীমান্তে লং মার্চ করতে চাইছিল, তারা এখন কোথায়? নিজের দেশের জনগণ যারা নিতে চায় না, কত বড় হিপোক্রেট! আমি আরো বলেছি যে আরো 1 কোটি মানুষ বাংলাদেশের সীমান্তে, তারা ভারতের চোরা কারবারির উপরে চলে। বাংলাদেশ 2 কোটি মানুষ সরাসরি ভারতের উপরে চলে। আমার কথা সত্য কিনা এখন প্রমাণ পেয়েছেন তো? আবারও বলি, ভারত আমাদের কপাল ভালো, ভারত হলো নিরীহ প্রতিবেশী। নইলে ওই যে মুর্শিদাবাদের সেই কি যেন নাম তার, হুমায়ুন কবির, বাবরের আওলাদ, বাবরের রুহানি আওলাদ, তার ভাষায় যদি বলি, সেটা ভাঙ্গা মায়ের দিত। পাকিস্তান লক্ষ লক্ষ আফগানিদের পাঠিয়ে দিল আফগানিস্তানে, যাদের তারা দাওয়াত দিয়ে নিয়ে আসছিল, ডেকে পালিয়ে যায়নি, তারা বলছিল চলে আসো। তাদেরকে ঘেঁটি ধরে বিদায় করে দিল 17 লাখ। টু শব্দটি তো করলো না কেউ। হঠাৎ করে এদের নিয়ে এত কথাই বদমাইশি কেন? কেন? আসলে আমি যে বারবার বলি, আমার কথাগুলো তিতা লাগতে পারে, অপছন্দ হইতে পারে, কিন্তু আমার তো কথাগুলো তো সত্য, আমি বলে আসছি যে বাংলাদেশের মুসলমান, এদের চেতনা সিলেক্টিভ, বদামি, মিথ্যা। এদের কথা হলো ততটুকু ইসলাম, ততটুকু মুসলমান প্রেম তারা দেখাবে, যতটুকু তাদের লাভের, ততটুকুই তাদের ইসলাম প্রেম। সেটা রাজনীতি হোক, ব্যক্তি জীবনে হোক, ততটুকুই সে গ্রহণ করবে, আর বাইরে গ্রহণ করবে না। এখন মুসলমান ভাই ভাই কোথায় গেল? নিজের দেশের জনগণকে যারা নিতে চায় না, সে সরকার, বাংলাদেশের সরকারি দল এবং সরকারের সরকারি বিরোধী দল এবং যারা স্বতন্ত্র আছেন এবং মানবাধিকার কর্মী, সাংবাদিক, কলাম লেখক, বুদ্ধিজীবীরা এখন কোথায়? ফ্রড মাজার কোথায়? সলিমুল্লাহ খান কোথায়? চিঙ্কু বাম, কমরেড আনু বিহারী এখন কোথায়? কোথায় এখন দৃক শহীদুল 5000 মাইল দূরে গিয়ে কাঁদে, গাজার জন্য কাঁদে, ফাজার জন্য কাঁদে, কাশ্মীরের জন্য কাঁদে, বিদেশি মুসলমানের জন্য কাঁদে। কিন্তু এরা এতদিন শুনতাম এরা বেলুচ মুসলমানের জন্য কাঁদে না, আর উইঘুর মুসলমানের জন্য কাঁদে না। এখন দেখো মা, নিজের দেশের মুসলমানের জন্য এরা কাঁদে না, এরা হচ্ছে বাংলাদেশি মুসলমান। পৃথিবীতে যদি সবচাইতে বদমাইশ মুসলমান থাকে, মিথ্যুক ধোঁকাবাজ মুসলমান থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। পৃথিবীতে সবচাইতে বদমাইশ পাশবিক সরকার থাকে, গাজার জন্য কাঁদে, গাজার জন্য বিবৃতি দেয়, চীনের কয়লা খনিতে মারা গেলে বিবৃতি দেয়, পাকিস্তানের ট্রেন দুর্ঘটনায় বিবৃতি দেয় সরকার, নিজের দেশের জনগণকে দেশে নেয় না। একটা উকিল, একজন ব্যক্তি কেন হাইকোর্টে যাচ্ছে না যে আমার বাংলাদেশি নাগরিক তুমি আনো? একজন কলামিস্ট কেন লিখতেছে না আমার বাংলাদেশি নাগরিক কেন রোমেন্স ল্যান্ডে থাকবে? একজন বাংলাদেশি সাংবাদিক কেন প্রতিবেদন তৈরি করতেছে না আমার বাংলাদেশি নাগরিকেরা কাঁদছে? কোনো প্রশ্ন, তারা কোন আবেগ এখন কোন তৈরি করে না? যারা ফেলানির পোস্টার বানায় সারা ঢাকার চেয়ে ফেলেছিল, তারা এখন কোথায়? যারা বাইতুল মুকাররম গরম করে ফেলেছিল, তারা এখন কোথায়? যারা মুক্তি ভবনের সামনে পল্টনে চিৎকার চেঁচামেচি করেছিল, তারা কোথায়? যারা শাহবাগে চিৎকার চেঁচামেচি করেছিল রোহিঙ্গা মুসলমানের জন্য, তারা এখন কোথায়? যারা কলামের পর কলাম লিখেছিলেন সেই সাংবাদিকের এখন কোথায়? কোথায় সামারের দেশের মাহমুদুর রহমান রাজাকার? কোথায় এখন হাসানুল কর্নেল? কোথায় সেই মাজা ভাঙ্গা মেজর রিটায়ার্ড? তারা এখন কোথায়? কোথায় এখন লিল্লাহর মৌলবী? মিছিল করো না কেন? কত বড় বদমাইশেরা যে নিজের দেশের জনগণকে নিতে অস্বীকার করে। এই লোকদের উচিত, যারা, আমি এখন বলতে চাই, যারা এখন, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, কারণ এখন তো ব্যক্তিগত, দর্শক হবে কিনা জানি না, যারা এখন ভারতে রয়েছে, মুসলমানকে সরকার নিচ্ছে না, এদের দিয়ে এখন বাংলাদেশ ভাগ করে ওদেরকে ওইখানে জায়গা করিয়ে দেওয়া দরকার। বাংলাদেশে 1 সংখ্যক কেটে এই 1 কোটি মুসলমানকে সেখানে বসায় দেওয়া দরকার, তাহলেই শিক্ষা পাবে। কারণ ভারত থেকে হিন্দু আনলে তো দোষ হয়ে যাবে। তাই বাংলাদেশি মুসলমানদের জন্য নোম্যান্স ল্যান্ডে দখল করে আন্তর্জাতিকভাবে
জাতিসংঘের আসা উচিত এবং এদের জন্য জায়গা দখল করে এদের ব্যবস্থা করে দেওয়া উচিত, তাহলে এই শিক্ষাটা ঠিক মতো পাইত। কিন্তু দুর্ভাগ্য যে ভারতের দুর্ভাগ্য, ভারতের হিন্দুদের দুর্ভাগ্য, এই যে 1 কোটি যারা নোম্যান্স ল্যান্ডে এখন থাকবে বা যারা ভিতরে আছে না, এরা কিন্তু একজনও ভারতের পক্ষে না। আপনি এদের দেখতেছেন না মানবিক, এরা শুধুই মানবতা চায়, নিজেদের ফেভারে সব সুবিধা চায়, কিন্তু এরা কোনোদিনই ভারতের পক্ষে যাবে না, হিন্দুদের পক্ষে তো যাবেই না। একজন লোককে বলতে শুনবেন না ভারত আমাদের উপকার করেছে, একজনকে না। আজকে যদি এই মানুষগুলো ভারতীয় হতো, বাংলাদেশে থাকতো, এদের মেরে পিটিয়ে দেশ ছাড়া করতো, ধর্ষণ করতো, এদের কিডনি বিক্রি করে ফেলতো, লিভার চোখ তুলে নিয়ে নিত, এদেরকে ভয়াবহ নির্যাতন চালাইতো, অথবা তাদের কনভার্ট করে ফেলতো, হিন্দু বানিয়ে ফেলতো। মনে করেন ভারতের 1 কোটি হিন্দু বাংলাদেশে আছে, ভারত নিচ্ছে না, তাহলে তাই হইতো। আপনি তো জানেন বাংলাদেশের সংখ্যালঘুদের কি পরিণতি। আর ভারতীয় বন্ধুদের বলি, আপনারা বাংলাদেশের হিন্দুদের নিতে চান না, এটা আমি কিছুদিন বলেছি বলে আমাকে আমার ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, দিল্লি, চেন্নাই, কেরালার অনেক বন্ধু বান্ধব, বিভিন্ন রাজ্যের অন্তত 10-12টা রাজ্যের বন্ধু বান্ধবকে আমরা কেন বাংলাদেশি হিন্দুদের নেব, কেন নিব ভাই, ওরা তো বাংলাদেশি। তো ভাই এই 1 কোটি বাংলাদেশি মুসলমান কেমনে নিলেন? বলেছেন জায়গা কেমনে দিবেন, বাংলাদেশি হিন্দুদের জায়গা কোথায় দিবেন, এত চাকরি কেমনে দিবেন, তারপরে এদের জমি কোথায় থাকবে কোথায়, এরা এখন কোথায় থাকে, কেমনে জায়গা দিলেন এদের? এরা অবৈধভাবে গেছে, এরা নির্যাতিত নিপীড়িত হয়ে যায় নাই, এরা কামাই রোজগার করার জন্য আপনাদের দেশে গেছে, ওইখান থেকে কামাই করে প্রতিদিন 500 কোটি টাকা পাঠাই দিতেছে বাংলাদেশে, এটা আপনাদের সহায়। আর বাংলাদেশের হিন্দুরা, নির্যাতিত হিন্দুরা বাংলাদেশে থেকে ভারতে চলে আসবে, আপনাদের শরীরে সয় না। এই প্রবলেমগুলো আসলে এটা একটা জাতীয় না, এটা আন্তর্জাতিক সমস্যা। এটা ভারতেরও পলিসিতে ভুল আছে। আর বাংলাদেশ তো চাইবে বাংলাদেশের 1 কোটি মানুষ যদি ভারতে খেতে পারে মাগনা, সমস্যা কি? পাকিস্তানিরা ভিক্ষা করে বিদেশে গিয়ে বিভিন্ন দেশে, আর বাংলাদেশিরা যা কাজের বেটি হিসেবে কাজ করে ভারতে, এর চেয়ে লজ্জার আর কি আছে? বাংলাদেশের সরকার এদেরকে ধরে এনে থাবড়ানো উচিত। তুই বেটা দেশের মান সম্মান নষ্ট করলি কেন? ভারতে গিয়ে কাজ করে খাস, ভারতে গিয়ে কামের বেটি হস, ভারতে গিয়ে দিন মজুর হস, যে ভারতকে সারাদিন গালি দেয়, গরুর মুতখোর, এরা হাগে মুতে রাস্তায়, সেই দেশে গিয়ে বাংলাদেশি মুসলমান 1 কোটি মুসলমান কাজ করে খাচ্ছে। এর চেয়ে লজ্জার আর কি আছে মৌলভী সাহেব? এর চেয়ে লজ্জার কি আছে হে বিএনপি? এর চেয়ে লজ্জার কি আছে হে বামপন্থী বাংলাদেশিরা? এর চেয়ে লজ্জার কি আছে চামড়া নাইপির? এর চেয়ে লজ্জার কি আছে আমার ভাবির পোলারা? কি ভাবির পোলারা, তোমাদের লজ্জা করে না? সারাদিন বলো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তোমার মা বাপ, কাকা, খালু, চাচারা ওই যে ভারতে গিয়ে কামের বেড়ে হিসেবে থাকে, মামারা, খালারা, লজ্জা আছে তোমাদের? তারপরে তোমাদের লজ্জা হবে না, কারণ তোমরা তো ঘাউরা। বিপজ্জনক যেটা হচ্ছে, সীমান্তে বিএসএফ, ওইদিকে ভারতীয়রা, এইদিকে বাংলাদেশিরা বিজিবির সাথে এমন একটা উত্তেজক পরিস্থিতি, টেলিভিশন গুলো দেখাচ্ছে বিএসএফ কে তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসী, এরা কিছুই করতেছে না। এরা যদি কোথায় গুলি একটা করে কোনো সময়, তার হাতে তো বন্দুক আছে, কোথায় যাবে পরিস্থিতি সেটা? বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করুক, এটাই তো পাকিস্তান আর তুরস্ক চাচ্ছে, এটাই তো চাচ্ছে। এই কারণেই তো এই পলিসি প্রথমে ইউনূসের আমলে চেষ্টা করতে পারে নাই, বিএনপির আমলেও চেষ্টা করতেছে যাতে ভারতের সাথে বাংলাদেশ একটা যুদ্ধ হয়। কিন্তু এরা জানে না এর পরিণতিটা কি হবে, এরা জানেই না বাংলাদেশে বহু মানুষ না খেয়ে মারা যাবে। আমার মনে হয় এদের কপালে দুর্ভিক্ষ আছেই, কারণ ভারত এবার যদি ধরে, ভারত একটু বিপদে আছে কেন জানেন? তাদের আভ্যন্তরীণ শত্রু আছে প্রচুর। বাংলাদেশের যেমন পাকিস্তানি পন্থী আছে, ভারতে তেমনি প্রচুর ভারত বিরোধী মানুষ আছে। এই যে ককরোচ পার্টি আছে না, এদের এক সাক্ষাৎকার শুনলাম, সে বলতেছে ভারত 7 টুকরা এলেও সমস্যা নাই। দিল্লির দেশের রাজধানীর বুকে দাঁড়িয়ে বলতেছে যে ভারত 7 টুকরা এলেও সমস্যা নাই, প্রকাশ্য বলতেছে মিডিয়াতে এসে। তো এই সমস্ত ভারত বিরোধী কিছু মানুষ আছে বলে ভারত তার প্রতিবেশীর সাথে বেশি লাভালাভি করে না, জানে যে তার ঘরের শত্রু ভীষণ বিপদে ফেলবে। তাছাড়া ভারত নিরীহ এবং তার অ্যাগ্রেসিভ চিন্তা চেতনা নাই। যদি অ্যাগ্রেসিভ চিন্তা চেতনা থাকতো তাহলে এখনই তো এই যখনই বলেছিল যে ভারত ভেঙে ফেলবে, 7 সিস্টার খেয়ে ফেলবে, ভারত দখল করবে, দিল্লি দখলে নিবে, সেই অজুহাতেই তো রাজশাহী নিয়ে নিতে পারতো। চিকেন নেক বড় করার জন্য চিকেন নেকের মোটামুটি চিকেন নেকের হাতির নেক বানায় ফেলতো, ভারত সেটা করতে পারতো। ভারত করেনি, কারণ ভারত অ্যাগ্রাসনে বিশ্বাস করে না। যদি করতো তাহলে তো 72-এ করতো, 71-এ করতো।
ভারত করে নাই। এটা ভারতের দুর্বলতা, আর আমাদের সৌভাগ্য যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী আমরা পেয়েছি। তবে এটা এইভাবে বেশি দিন চলবে না। ভারতকে যেভাবে চুলকানো হচ্ছে, যেভাবে খাওয়ানো হচ্ছে, যেভাবে চিমটি মারা হচ্ছে, কারণ আপনি চিমটি দিলেন, খাওয়াইলেন, মেনে নিবে, কিন্তু চোখের মধ্যে গুতা দিলে তো আর মানবে না। আমার কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশ ভেঙে যাবে। কারণ হলো যে হয় রাজশাহী চলে যাবে, না হয় চিটাগাং চলে যাবে, অথবা চিটাগাং একটি খ্রিস্টান রাষ্ট্র হবে আর রাজশাহীতে একটি হিন্দু রাষ্ট্র হয়ে যেতে পারে, যেটা আপনার চ্যানেলে সহ বিভিন্ন চ্যানেলে আমি বলতেছি। এখন আরেকটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেগুলো এই যে বহিরাগত যারা অনুপ্রবেশকারী মুসলমান, এদের জন্য আলাদা প্লেস গড়ে তুলতে পারে। আর এটা তুরস্ক চাচ্ছে, পাকিস্তান চাচ্ছে একটা মারামারি হোক, কিন্তু বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। ভারতের কিছু ক্ষতি হবে, কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, একেবারেই ধ্বংস হয়ে যাবে, একেবারেই টিকে রাখা যাবে না বাংলাদেশের প্রথম এরা তো যুদ্ধ করবে না, এরা জাস্ট খাদ্য রপ্তানি বন্ধ করে দিবে। খাদ্য রপ্তানি বন্ধ করে দিলে আপনি না খায় মারা যাবেন, মানে আমাদের বাংলাদেশিরা না খায় মারা যাবে, ঠেকে রাখা যাবে না। আমাদের মনে হয় সেই দিকে যাচ্ছে বাংলাদেশ। এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। আজ থেকে নয়াদিল্লিতে শুরু হতে চলেছে ভারত বাংলাদেশ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক স্তরের বৈঠক। এরকম উচ্চ পর্যায়ের বৈঠক তারেক রহমান সরকারের আমলে এই প্রথম। আপনারা জানেন, দু দেশের সীমান্ত বেশ কিছুদিন ধরে রীতিমতো উত্তপ্ত। বিএসএফের দ্বারা বর্ডার কিলিং, সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া এবং অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশব্যাক করা, এই সব নিয়ে, বিশেষ করে এই তিনটি বিষয় নিয়ে যখন দু দেশের সম্পর্কে যথেষ্ট উত্তাপ জমা হয়ে গেছে, তখনই এই বৈঠক। সুতরাং আজকের বৈঠক শুরুর দিনটিকে যে বিশেষ দিন হিসেবে মানতেই হয়, কারণ আলোচনার মাধ্যমে সমস্যা দূর করার লক্ষ্যে এই বৈঠক বসছে। তবে সত্যি করে বললে আমাকে বলতেই হবে, বড় কিছু আশার বাণী এই বৈঠক থেকে পাওয়া যাবে এমনটা আমার ভাবনায় নেই মানে নেই। কিন্তু পরিস্থিতি বদলের একটা ইঙ্গিত হঠাৎই চলে এসেছে বাংলাদেশের দিক থেকে। এসেছে বটে, তবে বাংলাদেশের রাজনীতি ও কূটনীতিতে এত ভোল বদল দেখা যায় অহরহ। কে কবে কি কথা বলছে, কবে আবার ঠোঁট উল্টে সে কথা অস্বীকার করছে, তার ঠিক ঠিকানা নেই। এই দেখুন না, বাংলাদেশের ফেব্রুয়ারির ভোটের আগে তারেক রহমান কত কি বলেছিলেন। তিনি বলেছিলেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে, তাদেরকে গণতান্ত্রিক পর্যায়ের গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। কি হলো তারপর? তারেক রহমান নিজেই ঠোঁট উল্টে দিলেন। সুতরাং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব যে মন্তব্য করেছেন সেটা একেবারে বেদবাক্য, এমন ভাবার কোনো কারণ নেই। তবু যতক্ষণ না উল্টো বলছেন তিনি বা তার মন্ত্রিসভার প্রধান তারেক রহমান কিংবা বিএনপি সরকারের অন্য কোনো পদাধিকারী, ততক্ষণ তার মন্তব্য, মানে সালাউদ্দিন সাহেবের মন্তব্য অপরিবর্তনীয় ধরে নিয়ে এগোনো যাক। সালাউদ্দিন সাহেবের মন্তব্য ভারত বাংলাদেশ সীমান্তের উত্তাপ ঠান্ডা করে দিতে পারে এমন আশা করাটা অন্যায় হবে না। অন্তত সব গোলমাল পুরোপুরি না মিটলেও অনেকটা যে মিটে যেতে পারে এমন একটা আশা জেগেছে। আশা করার বড় কারণ তারেক রহমান সরকারের সবচেয়ে প্রভাবশালী মুখ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর সালাউদ্দিন আহমেদ এই মন্তব্যটি করেছেন এবং মন্তব্যের টাইমিংটা দেখুন, ঠিক ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর
4 দিন ব্যাপী নয়াদিল্লি বৈঠকের ঠিক কদিন আগেই তিনি কথাগুলো বললেন। আর এই কারণেই যে বৈঠকে বড় কিছু আশা পাওয়ার আশা কেউই করছিল না, না বাংলাদেশে না ভারতে, সেখানে একটা আশা অন্তত তৈরি হয়েছে। আশা তৈরি হয়েছে যে অন্তত সীমান্তের উত্তাপ প্রশমিত হয়ে এই বৈঠক থেকে নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হতে পারে আগামী দিনগুলিতে। কি বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী? এই বৈঠকের ঠিক আগেই গত সপ্তাহে 1 জুন ঢাকায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, সীমান্তে সবগুলো ঘটনায় বর্ডার কিলিং নয়। আরও বলেছেন, বাংলাদেশ পুশিন ও পুশব্যাকের বিরুদ্ধে, কিন্তু ন্যাশনাল আইডি ভেরিফিকেশনের মাধ্যমে অনুপ্রবেশকারীদের ফেরতের প্রসেসটা ঠিক করা যেতে পারে। আর ভারত বাংলাদেশের সীমান্ত উত্তেজনার জন্য প্রধান যে 3টি কারণ আছে সেগুলো হলো, 1, ভারত কর্তৃক সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে মতবিরোধ, 2, বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের নিহত করার ঘটনা বা বর্ডার কিলিংয়ের যে অভিযোগ বাংলাদেশ করে আসছে বহুদিন ধরে, এবং 3, বাংলাদেশের অনুমতি ছাড়াই ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিকদের জোর করে ফেরত পাঠানো, যাকে বলে পুশব্যাক। এই 3টি বিষয় সম্পর্কের সীমান্ত সম্পর্ক খুব খারাপ জায়গায় নিয়ে চলে গেছে। এক এক করে এই 3টি বিষয়ের আলোচনায় আসি। প্রথমে সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কথা। এই বিষয়ে সরাসরি সালাউদ্দিন আহমেদ কিছু বলেননি, কিন্তু অনেক সময় মৌনং সম্মতি লক্ষণম হয়ে যায়। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে, তার আগে এই উত্তেজক বিষয়টি নিয়ে কোনো কথা না বলে কাঁটাতার নিয়ে বাংলাদেশের বিরোধিতার জায়গাটা কি দুর্বল করে দিলেন না বাংলাদেশের বর্তমান ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী? আপনি প্রিয় দর্শক, আপনি এই ব্যাখ্যার সঙ্গে সহমত না হতেই পারেন, কিন্তু একটা প্রশ্নের জায়গা যা আছে সেটা তো অস্বীকার করতে পারেন না। এরপর আসি বর্ডার কিলিং প্রসঙ্গ নিয়ে। সালাউদ্দিন সাহেব কি বললেন? স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কোনো হত্যা বা কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বা সীমান্ত হত্যা বলতে পারি। কিন্তু যদি অন্য দেশের বাহিনী তাদের সীমানার অভ্যন্তরে কেউ অপরাধে জড়িত থাকলে তাদের দেশীয় আইনে অ্যাড্রেস করে, অর্থাৎ গুলি করে মারবে কি মারবে না সেটা তাদের নির্ধারণ করার ব্যাপার, সেটা যদি করে তাহলে সেই হত্যাকে বর্ডার কিলিং বলা যায় না। অর্থাৎ বাংলাদেশের কেউ যদি অবৈধভাবে ভারতের সীমানায় যায় এবং গুলি খায়, সেটা বর্ডার কিলিং হবে না। এই কথা মেনে নেয়ার মাধ্যমে 2011 সালের জানুয়ারি মাসের ফেলানি খাতুন হত্যা মামলা নিয়ে বাংলাদেশের সেই ঐতিহাসিক প্রতিবাদটি কিন্তু দুর্বল হয়ে গেল। দুর্বল হলো এরকম বহু কেস। এই মন্তব্যের পর ভারত বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। এতদিন সীমান্তে বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি নিহত হলেই বর্ডার কিলিং করছে ভারত, এই অভিযোগ তুলে চিৎকার শুরু করে দিত বাংলাদেশ। কারা নিহত হতো, কেন নিহত হতো, কোথায় নিহত হতো? নিহত হতো বাংলাদেশ থেকে অবৈধ পথে যারা ভারতে ঢুকতে চাইতো, চোরা কারবার করত তারা। ভারতের সীমানার মধ্যে এসব মৃত্যু ঘটলেও বাংলাদেশ বলতো গুলি করবে কেন ভারতীয় বাহিনী, এটা মানবতা বিরোধী ইত্যাদি ইত্যাদি। লক্ষণীয় হলো যারা মরে তারা সবাই বাংলাদেশি, কিন্তু শুধু বাংলাদেশিরাই কেন মরে সীমান্তে?
কারণ তারাই তো দেশ ছেড়ে ভারতে আসতে চায়। সীমান্তে তারাই গরু ইত্যাদি চোরাচালানের মূল অভিযুক্ত থাকে, তাদের সঙ্গে ভারতীয়রা থাকে, কিন্তু তারা বাংলাদেশের ভেতরে না গিয়ে ইন্ডিয়া পারেই থাকে। এবার এরকম মৃত্যুর ঘটনায় বাংলাদেশের বিজিবি ও মিডিয়ার চিৎকার অনেকটাই যে থামবে এটা বলা যায়। এবার আসুন এই প্রসঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ফোকাস করি। এটা হলো পুশব্যাক নিয়ে যে নিদারুণ সমস্যার সৃষ্টি হয়েছে দু দেশের মধ্যে, সে বিষয়ে সালাউদ্দিন আহমেদের বক্তব্য কিভাবে পুরো প্রসঙ্গে ভারতের অভিযোগকে প্রকারান্তরে সমর্থন দিয়ে সমস্যাটিকে নিরসনের চেষ্টা কিভাবে করলো সেই বিষয়টি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশ পুশ-ইন বা পুশব্যাক মেনে নেবে না, কিন্তু এর সঙ্গে সঙ্গে আর যে কথাটি বলেছেন সেটি গুরুত্বপূর্ণ। আজ অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে যে পুশব্যাক করা হচ্ছে তার কারণ কি? ভারত এসব মানুষদের দেশে ফেরত পাঠাতে কাগজপত্র বাংলাদেশের হাতে পৌঁছে দেওয়ার পরও যখন কোনো সাড়া পায় না, তখনই তো জোর করে সীমানার ওপারে তাদের পুশব্যাক করতে বাধ্য হয়েছে। ভারত বারবার এই অভিযোগ করেছে যে বাংলাদেশের কাছে 5 বছর আগে পাঠানো এই ধরনের কাগজ ফেরত নিয়ে যাওয়ার ব্যাপার, সেগুলোরও কোনো জবাব দেয়নি বাংলাদেশ। বাংলাদেশ কানেই তোলেনি এই সমস্যা। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সরাসরি এই অভিযোগ মেনে না নিয়ে, মানে ভারতের অভিযোগটা মেনে না নিয়ে ঘুরিয়ে কিন্তু মারলেন সে কথা। তিনি বলেছেন ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে প্রয়োজনীয় প্রসেস সত্বর ফলো করা হবে। অর্থাৎ এই বক্তব্য থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় সেটা হলো ন্যাশনাল আইডেন্টিফিকেশন বাংলাদেশ সরকারের, সেই ডকুমেন্টের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে ধরে নেওয়া যায় যে তারা ভারতে এসে আইডেন্টিটি কার্ড কি তৈরি করেছে না করেছে সেটা নিয়ে বাংলাদেশ কোনো আর সেটা নিয়ে প্রতিবাদ কিন্তু সেইটা নিয়ে হাঙ্গামা করবে না, এবং ধরে নেওয়া যায় যে অবৈধ বাংলাদেশিদের ফেরত নেওয়ার বিষয়টি আর বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখবে না। এই বিশ্লেষণ অত্যন্ত গম্ভীর এবং সঠিক, এবং এক লহমায় সীমান্তের নো ম্যানস ল্যান্ডে যে ভয়ঙ্কর মানবেতর পরিস্থিতি ক্রমশই বাড়ছে, সেই পরিস্থিতির ইতিবাচক দিকে পরিবর্তনের একটা আশা তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ আর নো ম্যানস ল্যান্ডে থাকতে বাধ্য না হয়ে তার দেশের মাটিতে যাওয়ার ও থাকার সুযোগ পাবে তাদের ঘরে ফেরার। দর্শক, ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার হেনস্থা নিয়ে আমরা এই ক্যালকাটা ডায়ালগস চ্যানেলে বেশ কয়েকটি প্রতিবেদন করেছি। আমরা কারোর মুখের ঝাল খাইনি, না বাংলাদেশের না ভারতেরও। আমরা শুধু ব্যাখ্যা করেছি কোন পরিস্থিতিতে এই মানুষগুলো গিয়ে পড়ছে। সেখানে আমরা বলেছি ভারতে এক প্রস্থ হয়রানি, তারপর বাংলাদেশে পৌঁছে আরেক প্রস্থ। অনেকে বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছে যাওয়ার পরেও বিজিবি ও তাদের সহযোগী গ্রামবাসীদের হাতে ধরা পড়ে ফের নোম্যান্স ল্যান্ডে ফিরে আসতে বাধ্য হয়েছে। এই মানুষগুলো স্পষ্ট বলছে তারা বাংলাদেশের অমুক জেলার, অমুক উপজেলার, অমুক জায়গার বাসিন্দা। তা সত্ত্বেও বিজিবি তাদের ধরে নিয়ে আসছে, নোম্যান্স ল্যান্ডে ফেলে দিচ্ছে। তারা বলছে না যে কখনো যে এরা বাংলাদেশের মানুষ নয়, সেটা কিন্তু বলছে না। তাদের একমাত্র আপত্তি ভারত এদের আন্তর্জাতিক আইন মেনে ফেরত দেয়নি। আবার ভারত বলছে এরা বাংলাদেশি, অবৈধভাবে ভারতে এসেছিল, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে, মানে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাচ্ছে। আইন মেনে বাংলাদেশ এদের ফেরত নেয়ার ব্যবস্থা করছে না,
তাই ওরা নিজেরাই চুপি চুপি যেমন ঢুকেছিল ভারতে, তেমন চুপি চুপি বেরিয়ে যাচ্ছে ভারত থেকে। ভারতের কোনো হাত নেই, আর ভারত ওদের নোম্যান্স ল্যান্ড থেকে ফিরিয়েও আনবে না। তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত ব্যাপারটা? ওরা নোম্যান্স ল্যান্ডে রোদে জলে ভিজে না খেয়ে জল না পেয়ে মরবে, সাপের কামড়ে মরবে। ওরা বাংলাদেশি, কিন্তু কানুন মেনে ফেরত আসেনি ভারত থেকে, এই ওদের অপরাধ। তাই বাংলাদেশে নিজেদের বাড়িতে ফিরতে পারবে না। কি চমৎকার বক্তব্য ছিল বাংলাদেশ সরকারের এবং বর্ডার গার্ডস বাংলাদেশের, ভাবুন একবার। আবার তারা আবার কিনা বলেছে যে এটা মানবিক দিক দিয়ে ভারত নাকি অত্যন্ত অন্যায় কাজ করছে। আর তোমরা তোমাদের নিজেদের দেশের মানুষদের মানবিক দিক দিয়ে কি বড় কাজটা করছো সেটাও একবার বলো। সালাউদ্দিন আহমেদের মন্তব্য এবার অন্তত এই হতভাগ্যদের বেআইনি ফিরে আসার দুর্দশার হাত থেকে বাঁচাবে, এই আশাটা উজ্জ্বল করেছে। সেই সঙ্গে বিষয়টি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ যেভাবে দুই দেশের মধ্যে চড়ছিল, যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল, নিশ্চিতভাবেই সেই পরিস্থিতি খানিকটা থমকে যে গেল বলাই যায়। শুধু এটুকুই নয়, চীন এবং পাকিস্তানের সাথে তারেক রহমান সরকারের যে প্রণয় গত কিছুদিন ধরে চলছে এবং ইউনূস সরকারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিল তারেক রহমান সরকারের একটা অংশ, সেই প্রক্রিয়াতে অন্তত একটু চাপ এবার পড়বে, একটু বাধা আসবে, এটা বোঝাই যাচ্ছে। এখন বাংলাদেশের মানতে হবে, তারা যদি যুদ্ধ না চায়, যদি যুদ্ধের মধ্যে তাদের না পড়তে হয়, ফেসবুকের যুদ্ধ নয়, সোশ্যাল মিডিয়ার যুদ্ধ নয়, এই ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা সংখ্যক মানুষের বেশ ভালো রকম একটা দখল আছে ফেসবুকে যুদ্ধ করার, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করার। বা যুদ্ধ বাঁধলে ফেসবুকে যুদ্ধ হবে না। সুতরাং আশা করা যায় বাংলাদেশের যে পথ দিয়ে চলছিল ভারত বিরোধিতার পথে, সেই পথটা, সেই চলাটা একটু থমকে যাবে। পুরো বন্ধ হবে কিনা জানি না, একটু থমকে যাবে। আজ 8ই জুন বিজিবি বিএসএফ বৈঠকে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আমরা নিয়মিত দিয়ে যাব এই বিষয়ের কারেন্ট স্ট্যাটাস ও আপডেট। আমি মুফাসসির ইসলাম, আল্লাহর ওলিদের ভালোবাসি। আমি ঘুরায় পেঁচায় কথা বলতে পারি না, সোজা কথা যেটা বলা উচিত সোজা করে, সোজা করেই বলি। আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে, গণমানুষের দল। আওয়ামী লীগের নেতাদের অনেক ভুল ছিল, অন্যায় অনেকেই করেছে, অনেক নেতা জঘন্য অন্যায় করেছে। কিন্তু বাংলার মাটিতে যদি রাজাকারের বাচ্চা জামাতিদের রাজনীতি করার অধিকার থাকে, আওয়ামী লীগের অবশ্যই বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন। আমি আহ্বান করব তারেক রহমানকে, বিএনপির নেতাদেরকে, কর্মীদেরকে, আপনারা আমার ডাকের সাথে সামিল হন। গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে আওয়ামী লীগের রাজনীতির উপর সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, তুলে নিতে হবে, তুলে নেওয়া উচিত। অন্যথায় রাজাকারের বাচ্চাদেরকে প্রশ্রয় দেওয়া হবে এবং অন্যথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিরুদ্ধে যাওয়া হবে। একমত হলে আমার সাথে আওয়াজ তুলুন। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবেই, আসতে হবে, আসতে দেওয়া উচিত এখনই। সম্মানিত দর্শক, ইন্টারনেট একটি খবর বেশ ভাইরাল আকারে ঘুরে বেড়াচ্ছে। এই খবর কি কোনো বট বাহিনী প্রচার করছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের লোক, নাকি কোনো সংগঠন, নাকি এমনি এমনি এই খবর প্রচারিত হচ্ছে, অথবা এই খবরে কোনো বেসিক এবং ফান্ডামেন্টাল সত্যতা রয়েছে?
আমি বলতে পারবো না। খবরটা হলো এই যে এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতিসংঘের মহাসচিব হচ্ছেন। তো আলোচনা হচ্ছে, ইউনূসের যারা ভক্ত তারা তো মহা খুশি যে স্যার এটা হতেই পারেন। জাতিসংঘের যিনি বর্তমান মহাসচিব আছেন জনাব অ্যান্থনি গুতেরেস, তিনি শিক্ষাগত যোগ্যতায় বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শিশু। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের আস্থাভাজন, করুণাভাজন, তার শিষ্য, তিনি যাকে নিয়োগ দিয়েছেন সেই ব্যক্তি এখন জাতিসংঘের সবচেয়ে আনুষ্ঠানিক সেলিব্রিটি যে পোর্টফোলিও রয়েছে, মানে দৃশ্যত যেমন জাতীয় সংঘের সবচেয়ে ইফেক্টিভ এবং পাওয়ারফুল সংস্থা হলো নিরাপত্তা পরিষদ। সেটির 5 জন স্থায়ী সদস্য আছে, আপনারা সবাই জানেন, এবং সেখানে নিরাপত্তা পরিষদের যারা সদস্য, ওই নিরাপত্তা পরিষদের যিনি চেয়ারম্যান থাকেন, কার্যকরী কমিটির যারা সদস্য থাকেন, তারা অত্যন্ত শক্তিশালী। কিন্তু আমরা যেটা দেখি সেটি হলো জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন, জেনারেল অ্যাসেম্বলি, যেখানে সবাই যান। একজন সভাপতি মনোনীত হন 1 বছরের জন্য, এবং যারা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সেখানে বক্তব্য দিতে যান, সবাই তাকে মাথা নুইয়ে কুর্নিশ করে পার্লামেন্টে বা উচ্চতর আদালতে যেভাবে বিচারকরা বসেন সেইভাবে সেই সাধারণ পরিষদের সভাপতি বসে থাকেন, এবং তাকে অ্যাড্রেস করে, মাননীয় স্পিকারকে অ্যাড্রেস করে যেভাবে কথা বলা হয়, মাই লর্ড যেভাবে বিচারপতিকে, প্রধান বিচারপতিকে বা সিটিং জাজ যিনি মানে এখানে প্রেসাইড ওভার করেন, তাকে উদ্দেশ্য করে যেভাবে আইনজীবীরা কথাবার্তা বলেন, ঠিক সেইভাবে তাকে সম্বোধন করতে হয়। তো সেই দিক থেকে যেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি স্নেহভাজন জনাব খলিলুর রহমান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান অনেক যোগ্যতম ব্যক্তি, কিন্তু আমরা তাকে চিনতাম না, আমরা তাকে জানতাম না। আমরা তাকে জেনেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে, আর তাকে যতটুকু পরিচয় করিয়ে দিয়েছেন তার গুরুত্ব এবং তার বিশালত্ব সম্পর্কে, সেটা হলো প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য। তো সেই ক্ষেত্রে সেই খলিলুর রহমান সাহেব যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য জাতিসংঘের মহাসচিব হয় এটা কোনো ব্যাপারই না। এটা ডিমও না, ডিম ভর্তাও না, আলু ভর্তাও না। এটা উনি চাইলেই হতে পারেন, এটা ওনার যারা লোকজন তারা বিশ্বাস করে, এবং উনি যাদেরকে তৈরি করেছেন ওনার চারিপাশে, এটা এক ধরনের ইংরেজিতে একটি শব্দ আছে, সেডাকশন, মানে সবাইকে মোহবিষ্ট করে, মোহগ্রস্ত করে তুমি কেমন করে গান করো হে গুণী। আমরা যেভাবে গুরুদেব বানাই, আমরা যেভাবে পীর বানাই, আমরা যেভাবে মাজারকে পুজো করি, আমরা যেভাবে তাল গাছকে পুজো করি, বট গাছকে পুজো করি, বা আরো অনেক দেবালয়কে কেন্দ্র করে আমরা অনেক কিছুই করি, তদ্রূপ কিছু মানুষ আছে যারা এই দুনিয়াতে একটা মোহ তৈরি করতে পারে, সেটা যেভাবেই হোক না কেন, এ যুগে আছে, আদি যুগে ছিল। তো সেই দিক থেকে আপনি ধরুন ভগবান রজনীশ, আমেরিকার মতো জায়গাতে তার কোটি কোটি ভক্ত, আবার স্বামী বিবেকানন্দ, সারা দুনিয়াতে তার কোটি কোটি ভক্ত ছিল। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা মোহমুগ্ধ আন্তর্জাতিক ভক্তকুল তৈরি করেছেন, যারা আনকন্ডিশনালি তাকে ভালোবাসে। তিনি যা বলেন তাই তারা শুনতে চায়, তিনি কাঁদলে তারা কাঁদে, তিনি হাসলে তারা হাসে, তিনি নাচতে বললে তারা নাচে, এবং এটা আমি নিজে দেখে আসছি। এটা মানে আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। যেমন ধরুন আমি বেশ কিছুদিন কাজ করেছি আমেরিকার একটা গ্রাম পৌরসভা আছে, মাউন্ট প্রসপেক্ট, শিকাগো শহর থেকে 20-25 কিলোমিটার দূরে। তো সেখানে আমার যে ল্যান্ড লেডি ছিলেন, আমি যে বাড়িতে থাকতাম, ভদ্র মহিলা একজন ফরেস্টার জেনারেলের কন্যা।
অসম্ভব রূপবতী, আপনি একে তো আমেরিকান, তার উপর তার চেহারাটা ঠিক মধুবালার মতো, পিয়ার কে এত ডর নাকি, এইরকম সুন্দরী একজন মহিলা, ডবল মাস্টার্স করা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে। তো সেই মহিলা যখন জানলেন আমি বাংলাদেশে বাড়ি, তিনি প্রথমে বললেন যে তুমি ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের লোক, তোমাকে কি তিনি চেনেন? আমি বললাম হ্যাঁ, উনি আমাকে চেনেন। মানে এই কথা বলার সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা আমার মানে কি বলবো, আমার মানে ওইখানে মূল্যই বেড়ে গেল। তারপরে বললো যে আমার খুব জীবনের একটা শখ তার সঙ্গে একটু দেখা করানো, তার সাথে একটু কথা বলা। আমি বললাম যে ঠিক আছে, তুমি এক কাজ করো, বাংলাদেশে আসো, আমি যখন বাংলাদেশে যাবো আমি তোমার সঙ্গে তার মিটিং করে দেবো। এবং মানে এমন একটা ব্যাপার যে বিশ্বাস করেন, সে মনে হলো যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। এই হলো আন্তর্জাতিক অঙ্গনে, আমরা এখানে তাকে যতই গালাগালি করি না কেন, আন্তর্জাতিক অঙ্গনে তার এইরকম ভক্তকুল রয়েছে। বাংলাদেশে আপনি চিন্তা করেন তার যারা ভক্তকুল রয়েছে, নর্মালি এই ধরনের মানুষ তাদের কাছে অনেকে যেতে চায় না, কিন্তু আপনি দেখুন তার যারা লোকজন আছেন, সে নূরজাহান বেগম ধরেন, তারপরে লামিয়া মোর্শেদ ধরেন, তার এই যে দ্বিতীয় স্ত্রী বলেন, তার প্রথম স্ত্রী বলেন, তার প্রথম স্ত্রীর ঘরের কন্যা, দ্বিতীয় স্ত্রীর ঘরের কন্যা, তাদের মধ্যে যে সম্পর্ক, সব মিলে আপনি চিন্তা করেন যে ম্যাজিক্যাল ম্যান। এতগুলো একসাথে সামঞ্জস্য করা সম্ভব নয়। তো সেই মানুষটি আমাদেরকে 18 মাস আমাদের দেশটা চালিয়েছেন। বলতে গেলে তিনি কিছুই করেন না, কিন্তু আমরা অবাক বিস্ময়ে তাকে সবাই স্যার ডেকেছি। বিএনপির বাঘা নেতারা রাগ হয়ে মনে করছে আজকে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলবো। তো যারা এখন ফাইনালি চিন্তা করলো যে আমাদের চুল আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিছুই করতে পারবো না, আমাদের চুল আমরা আজকে ছিঁড়ে ফেলবো, যেই না রাগ হয়ে যমুনাতে গেল, যমুনার গেট পার হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখে হাসি চলে আসলো। কোনো কামরূপ কামাখ্যার জাদুকরের পক্ষে এই মোহ তৈরি করা সম্ভব নয়। এটাকে ইংরেজিতে বলা হয় সেডাকশন। তো কাজী তার যে আন্তর্জাতিক অঙ্গনে এই সেডাকশনের মাধ্যমে যে বিশাল একটা ভক্ত শ্রেণী তিনি তৈরি করেছেন, কিংবা ধরুন এই যে 18 মাসের যে ক্ষমতা, এই ক্ষমতাকালীন সময়ে কিন্তু তিনি অনেক লোকে তার ভক্ত বানিয়েছেন, মুরিদ বানিয়েছেন। বিশেষ করে জামাত তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য জান দেবে। প্রতিটা নেতাকর্মী সারের জন্য সবকিছু তারা করতে পারে। তাদের আমেরিকাতে সংগঠন আছে, ইউরোপে তাদের সংগঠন আছে। তো সব মিলিয়ে এই মানুষটি যদি অলনে ছাড়েন, হঠাৎ করে আপনি দেখেন মানে জাতিসংঘের মহাসচিব হয়ে গেছে, আশ্চর্য হওয়ার কিছু নেই। এটি বললাম ইতিবাচক দিক। এবং এটা আমি বললাম এই কারণে যে এই মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব, তার পক্ষে সবকিছু করা সম্ভব, যেভাবে শেখ হাসিনার পক্ষে সবকিছু করা সম্ভব ছিল। শেখ হাসিনাকে নিয়ে দুটো উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে তিনি যাদেরকে মুগ্ধ করেছিলেন তারা তার সম্পর্কে কি ধারণা পোষণ করতেন। তো নামেই বলি মানে যাতে আপনাদের গল্পগুলো মজা লাগে। একবার ডক্টর মুনতাসির মামুন, তার সঙ্গে আমার একটা টেলিভিশন টক শো ছিল এটিএন নিউজে। উনি হাসছেন, একা হাসছেন। তাই বললাম স্যার কেন হাসছেন? তো বললো যে রনি, একটা জিনিস মনে করে আমি হাসছি। সেদিন সম্ভবত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে খেলা হচ্ছিল, ক্রিকেট খেলা। তো সকালবেলা মুনতাসির মামুন সাহেব যখন গেলেন, খেলা তখন শুরু হয়নি। তো এখন শেখ হাসিনা বললেন যে আপনি কোন দলে? তো উনি বললো যে আমি তো পাকিস্তানের সাপোর্টার। মুনতাসির মামুন তো বললো পাকিস্তানের সাপোর্টার, আপনি তো আজকে ফেল করবেন, আজকে বাংলাদেশ জিতবে। তো মুনতাসির মামুন বললো যে ম্যাডাম বা আপা, এটা কি করে সম্ভব? এটা তো একেবারে হবার নয়। বলো যে এটা সম্ভব। বলে কিভাবে? বলে আমি স্বয়ং গ্যালারিতে থাকবো, আমাকে দেখলে আমার প্লেয়াররা এত খুশি হয়ে যাবে এবং আমি গ্যালারিতে থাকা মানেই বাংলাদেশ দল জয়লাভ করবে। সালটা আমার মনে নেই। আমরা যখন টক শোতে গেলাম, তার আধা ঘন্টা বা 15 মিনিট আগে ওই খেলাটার ফলাফল ঘোষিত হলো এবং বাংলাদেশ সেদিন পাকিস্তানকে পরাজিত করে জিতে গেল। ওই দৃশ্য দেখে মুনতাসির মামুন রীতিমতো টাসকি খেয়ে গেলেন যে হাউ ইট ইজ পসিবল, এতটা প্রফেসি থাকে কি করে একটা মানুষের।
এতটা অলৌকিক ক্ষমতা থাকে কি করে? এই গেল একটা। 2 নম্বরে হলো যে আমাদের ধীরেন্দ্রনাথ শম্ভু বরগুনার এমপি, খুব ভালো সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক। তা আমি এমপি না, 2021 সালের দিকে সামহাউ জেলা রাজনীতিতে সে ফ্রাস্ট্রেটেড। তা আমাকে দিন বলতেছিল যে রনি, ভবিষ্যতে দেখতেছি না, তোমারও নাই আমারও নাই। আমি বললাম যে কেন? দিন যত যাচ্ছে শেখ হাসিনা ক্ষমতা বাড়ছে, বুদ্ধি বাড়ছে, চেহারা বাড়তেছে, শক্তি বাড়তেছে, কোনো কিছুতে তো ঘাটতি লক্ষ্য করতেছি না। গেল এটা ধীরেন্দ্রনাথ শম্ভুর কথা। এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন মানে ভাইস চ্যান্সেলর। একটা অনুষ্ঠানে আমি ছিলাম, তা আমার পাশে এই যে বিখ্যাত ভাইস চ্যান্সেলর, যিনি মানে যাকে সমালোচিত হয়েছেন চা, সমোসা, সিঙ্গারা এই নামে, তো তিনি আমার পাশে বসছেন। আর একটু দূরে তিনি বসছেন হলো ডক্টর আরিফিন সিদ্দিকী সাহেব। তো ডক্টর আরিফিন সিদ্দিকী সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু ওই যে বর্তমান যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন সেই সময়টাতে তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, কিন্তু আমার ছোটো ভাই ডাইরেক্ট টিচার তিনি, আর তার ছেলে এবং আমার ছেলে ঢাকা কলেজে একসঙ্গে পড়তো। তো তিনি আমার সঙ্গে খুব ভাব জমালেন, কথা বললেন যে রনি ভাই, আপনার ভাই আমার ডিপার্টমেন্টের ছাত্র, ইতিহাসের ছাত্র বা ইসলামের ইতিহাসের ছাত্র, আমি আপনার ছেলে আমার ছেলে একসাথে পড়তো, আমি আপনার খুব ভক্ত, খুব ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলছে। আমি দুষ্টামি করে বললাম যে আপনি আমার সাথে এত আন্তরিকতা নিয়ে কথা বলছেন, আমি তো এখন আর যাকে বলে আওয়ামী লীগে নেই, আমি তো এখন বিএনপিতে। তো ওই যে আরিফিন সিদ্দিকী সাহেব কিন্তু যদি দেখেন আর গিয়ে নেত্রীকে বলে দেন যে আপনার ভাইস চ্যান্সেলর গোলাম মোল্লা রনির সাথে এভাবে গলাগলি করতেছে। তো উনি আমার এই কথাটা শুনে ভয় পেয়ে গেলেন, বললেন যে আপনি ঠিকই বলেছেন রনি ভাই, আরিফিন সিদ্দিকের পক্ষে এটা সম্ভব, হি ক্যান ডু এভরিথিং। আর আরিফিন সিদ্দিকী যদি এই কথা বলে তাহলে শেখ হাসিনা বিশ্বাস করে এবং তার পক্ষে সবকিছু করা সম্ভব। তো এই যদি হয় শেখ হাসিনার সম্পর্কে তার আশেপাশের লোকজনের বক্তব্য, একেবারে 3টি প্র্যাকটিক্যাল, আপনারা মানে এদের সঙ্গে চেক করতে পারেন, তারা সবাই জীবিত আছেন। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তার যারা লোকজন আছে একই চিন্তা করে, তার পক্ষে সবকিছু সম্ভব। এটা হলো ইতিবাচক। আর নেতিবাচক হলো যে হি নিডস সাম ব্রিদিং টাইম। সারা বাংলাদেশ তার বিরুদ্ধে মিছিল করতে চাচ্ছে, তাকে ধরতে চাচ্ছে, ঢিল মারতে চাচ্ছে, মামলা দিতে চাচ্ছে, মোকদ্দমা দিতে চাচ্ছে, বাপ মা তুলে গালাগালি করতে চাচ্ছে, কিন্তু কার্যত এই মুহূর্তে তার হাতে কোনো অস্ত্র নেই, তার কার্যত কোনো ক্ষমতা নেই, তার কোনো ন্যারেটিভ তৈরি করার মতো কোনো অবস্থা নেই, কোনো মিডিয়া দেশি বিদেশি কেউ তাকে নিয়ে মাতামাতি করছে না। তার একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে মাঝে মধ্যে সে বিবৃতি দিচ্ছে, ইউনূস সেন্টারের পক্ষে বিবৃতি দিচ্ছে, তাও মানে এটার কতটা লাইক হলো এটা যেন মানুষ দেখতে না পারে, এই জন্য ওটা অফ করে রাখা হয়েছে। এই হলো তার বাস্তবায়ন অবস্থা। তো সেক্ষেত্রে যেহেতু তিনি মার্কেটিংয়ের মানুষ, প্রতিপক্ষকে ভয় দেখানো, তার কদর সৃষ্টি করা, অন্ততপক্ষে 1-2 মাস 3 মাসে যে যতদিন পর্যন্ত জাতিসংঘের মহাসচিব নতুন মহাসচিব দায়িত্বভার গ্রহণ না করেন ততদিন পর্যন্ত যদি মানুষকে ভয় দেখানো যায়, ইভেন তারেক রহমানকে ভয় দেখানো যায়, শেখ হাসিনাকে ভয় দেখানো যায়, দিল্লিকে ভয় দেখানো যায়, নরেন্দ্র মোদীকে ভয় দেখানো যায়, তাহলে সেটা তার জন্য একটা বিরাট প্রাপ্তি, হলেও হতে পারে আবার নাও হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।